হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। খুবই গুরুত্বপূর্ণ একটা স্পেশাল জিকে এবং স্ট্যাটিক জিকে বলা যেতে পারে এর ক্লাসে। আজকে আমরা রাম মন্দির, ঠিক আছে, তো অযোধ্যার রাম মন্দির নিয়ে একটা বহু চর্চিত বিষয় কিন্তু উঠে আসছে। এর সম্পূর্ণ গঠন, এর কি কি বৈশিষ্ট্য আছে, এই জিনিসগুলি না জানলে আমাদের আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, এসএসসি, রেলওয়ে সহ সমস্ত রকম 2024-এর পরীক্ষায় দু একটা করে কোশ্চেন কিন্তু এখান থেকে থাকবে, সেগুলো আমরা পারবো না। ঠিক আছে, তো এইগুলোকে আগে পড়ে নিয়ে অন্যান্য স্ট্যাটিক জিকে গুলোর দিকে আমাদের তাকাতে হবে, এটা আমাদের পড়তেই হবে। তো দেখে নাও, রাম মন্দিরের গুরুত্বপূর্ণ যে তাৎপর্য, স্থপতি, অন্যান্য দিক সমস্তটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এর বাইরে আর কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকবে না। প্রধান স্থপতি ছিলেন হচ্ছে চন্দ্রকান্ত সোমপুরা এবং তার দুই ছেলে নিখিল সোমপুরা এবং আশিস সোমপুরা। এনারা ছিলেন প্রধান স্থপতি আমাদের অযোধ্যার যে রাম মন্দিরটা, সেটা। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত আগে আমি বলে দিই, অযোধ্যায় অবস্থিত। ঠিক আছে, অযোধ্যায় অবস্থিত। ডিজাইনের উপদেষ্টা কে কে ছিলেন? ডিজাইনের উপদেষ্টা ছিলেন হচ্ছে আইআইটি গুয়াহাটি, আইআইটি চেন্নাই, আইআইটি বম্বে, এনআইটি সুরাট, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রুড়কি, ন্যাশনাল জিও রিসার্চ ইনস্টিটিউট হায়দ্রাবাদ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ রক মেকানিক্স। এত জিনিসগুলো বড় বড় ভারতবর্ষের সমস্তটাই একদম প্রথম দিককার আইআইটি এনআইটি সমস্তটাই কিন্তু ডিজাইনের উপদেষ্টা হিসাবে গৃহীত ছিল। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে চন্দ্রকান্ত সোমপুরা কিসের সঙ্গে যুক্ত বলে 4টা অপশন দিয়ে দিতে পারে। আবার রাম মন্দিরের গুরুত্বপূর্ণ স্থপতি কে ছিলেন বলে অপশন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এই রকম ভাবে কিন্তু কোশ্চেন গুলো দেব। নির্মাণ কোম্পানি হচ্ছে লারসেন অ্যান্ড ট্রুবো। ঠিক আছে, এল&টি কোম্পানি হচ্ছে গিয়ে এর নির্মাণ কোম্পানি ছিল। ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজার অফ দ্য কোম্পানি, প্রজেক্ট ম্যানেজার ছিলেন টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ঠিক আছে, টিসিইএল বোঝা গেল। 5 নম্বরে চলে আসো ভাস্কর্যতে ছিলেন অরুণ যোগীরাজ মহীশূর থেকে, গণেশ ভট্ট ছিলেন এবং সত্যনারায়ণ পান্ডে ছিলেন। ঠিক আছে, মোট এলাকা ছিল হচ্ছে 70 একর এলাকা, তার মধ্যে 70% সবুজ এলাকা, অর্থাৎ জমি। ঠিক আছে, জমি বা গ্রেজিং ল্যান্ড বলা যেতে পারে। মন্দিরের এলাকা হচ্ছে 2.77 একর। আচ্ছা, এইখানে মোট 70 একর এলাকা নিয়ে এটা তৈরি, তার মধ্যে 70%ই আছে কিন্তু সবুজ এলাকা, অর্থাৎ চারিপাশ জুড়ে মন্দিরের। ঠিক আছে, মন্দিরের এলাকা হচ্ছে গিয়ে কি 2.77 একর। মন্দিরের দৈর্ঘ্য হচ্ছে 380 ফুট, প্রস্থ হচ্ছে 250 ফুট, উচ্চতা 161 ফুট। বোঝা গেল, সমস্তটাই কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই এই বছরের যত রকমের পরীক্ষা হবে। ঠিক আছে, স্থাপত্য শিল্পী ছিলেন ভারতীয় নগর শৈলী। আর্কিটেকচার হাইলাইটস হচ্ছে 3 তলা মেঝে, 392টা স্তম্ভ, 44 হচ্ছে দরজা এখানে। ঠিক আছে, ভূমি পূজন হিসাবে কি ছিল? 5ই আগস্ট 2020-তে ভূমি পুজো হয়, মানে মন্দির প্রতিষ্ঠা শুরু হয় 5ই আগস্ট 2020 স্টার্টিং। উদ্বোধনের প্রস্তাবিত তারিখ হচ্ছে 22শে জানুয়ারি 2024। এটা হচ্ছে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, মানে এই তারিখে উদ্বোধন হবে বা এই তারিখে উদ্বোধন হয়েছে। 13 নম্বরে চলে আসো, প্রধান নির্মাণ সামগ্রী কি কি ব্যবহৃত হয়েছে? রাম মন্দির নির্মাণে ইস্পাত এবং লোহার ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করা হয়েছে। ইস্পাত লোহা ব্যবহার করা হয়নি, পরিবর্তে টেকসইতার ওপর জোর দেওয়ার সাথে সাথে ঐতিহ্যগত বিল্ডিং অনুশীলনের সাথে একটি সারিবদ্ধতা প্রতিফলিত করতে এবং নির্মাণে ঐতিহ্যগত সামগ্রী ব্যবহার করা হয়েছে। রাজস্থানের ভরতপুর জেলার বংশী পাহাড়পুর গোলাপি বেলে পাথর মন্দিরের কাঠামে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, গোলাপি বেলে পাথর। পিন্ডগুলিতে গ্রানাইট ব্যবহার করা হয়েছে, মানে যেখানে আমাদের ফ্লোর বা এই যত জিনিসগুলোতে গ্রানাইট ব্যবহার করা হয়েছে। জরির কাজ ব্যবহার করা হয়েছে সাদা মাকড়ানা এবং রঙিন মার্বেল। ঠিক আছে, সাদা মাকড়ানা এবং রঙিন মার্বেল। মন্দিরের দরজা নির্মাণে সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে। এর নির্মাণে শ্রীরাম লেখা বিশেষ ইট ব্যবহার করা হয়েছে শ্রীরাম লেখা। ঠিক আছে,
রামশিলাস নামে ইটগুলি রাম সেতু নির্মাণে ব্যবহৃত পাথরের সমান্তরালে এঁকেছে। এইভাবে আধুনিক কারুশিল্পীকে প্রাচীন প্রতীকের সাথে যুক্ত করা হয়েছে। অন্যান্য উপকর্মের মধ্যে শালিগ্রাম শিলা এখানে রয়েছে। শালগ্রাম শিলা আমরা জানি, যেটাকে বাংলা ভাষায় নারায়ণ শিলা বলা হয়, সেটা তামার প্লেট, সোনা এবং অষ্টধাতু এই সমস্ত দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। ওকে, রাম মন্দিরের আর্কিটেকচার হাইলাইটস একবার দেখে নাও। মন্দিরের নকশার বিশাল মাত্রা, জটিল বিবরণ, শৈল্পিক দৃষ্টিভঙ্গি এবং ঐতিহ্যগত স্থাপত্য দক্ষতার নির্মাণ হিসাবে সংক্ষিপ্ত করা যেতে পারে। রাম মন্দিরের জন্য সম্ভাব্য সর্বোত্তম স্থাপত্য নকশা খুঁজে বের করার জন্য ভারত জুড়ে প্রায় 550টি মন্দির অধ্যয়ন করা হয়েছে। ঠিক আছে, 550টি মন্দিরের পর্যালোচনা করে তবে এই মন্দিরগুলো ফাউন্ডেশন হয়েছে। ফাউন্ডেশনে এটি হচ্ছে 14 মিটার পুরু রোলার সংকুচিত কংক্রিটের স্তর, যা দেখতে একটি কৃত্রিম পাথরের মতো। মন্দিরটির ভিত্তি তৈরি করতে ব্যবহার করা হয়েছে মাটির আর্দ্রতা সুরক্ষার জন্য গ্রানাইটের একটি 21 ফুট উঁচু পিন্থ, মানে হচ্ছে গিয়ে পিলার তৈরি করা হয়েছে। ঠিক আছে, মূল মন্দিরটি দেখো, মূল মন্দির হচ্ছে নাগারা স্টাইলে তৈরি করা হয়েছে। রাম মন্দিরের মূল নকশাটি 1998 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার দ্বারা তৈরি করা হয়েছিল এটা। ঠিক আছে, এগুলো কিন্তু সমস্তটাই পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে প্রচুর মানে এই এখন থেকে 2024 থেকে স্ট্যাটিক জিকের ওপর একটা শিলমোহর লেগে গেল এটা। ঠিক আছে, যাই হোক, 2020 সালে বাস্তুশাস্ত্র এবং শিল্প শাস্ত্র অনুসারে পুরনো নকশাটি পরিবর্তন করা হয়েছিল, কিন্তু মেন নকশা এখান থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, এটি প্রাচীন জ্ঞানের সাথে নান্দনিক অনুগ্রহের মিশ্রিত করার একটি সচেতন প্রচেষ্টাকে প্রতিফলিত করে। সোমপুর পরিবারের মন্দিরের কারুকার্যের একটি সমৃদ্ধ উত্তরাধিকারের রয়েছে এবং কিছু বিখ্যাত ভারতীয় মন্দির যেমন সোমনাথের নকশার সাথে যুক্ত রয়েছে। এইভাবে তাদের অ্যাসোসিয়েশনের রাম মন্দিরের স্থাপত্য নকশায় ধারাবাহিকতার অনুভূতি নিয়ে আসে। এতে একটি ঐতিহাসিক এবং শৈল্পিক মাত্রা যোগ পায়। মন্দিরের 3টি তলা বা 3টি ফ্লোর থাকবে। প্রতিটি গল্পের সাথে ভক্তদের ভগবান রামের ঐশ্বরিক যাত্রার বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা ডিজাইন করা থাকে। মন্দিরের নিচতলায় ভগবান রামের জন্ম এবং শৈশবের কাহিনী চর্চিত হবে। প্রথম তলাটি ভগবান রামের দরবারের মতো ডিজাইন করা হয়েছে। শ্রদ্ধেয় মন্দিরটি 5টি মণ্ডপ নিয়ে গঠিত। নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ, এই 5টা মণ্ডপ নিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, মন্দিরটিতে মোট 44টি দরজা রয়েছে, এর মধ্যে 100 কেজি সোনা দিয়ে লেপা রয়েছে। মন্দিরের প্রধান প্রবেশদ্বারটিকে সিংদ্বার বলা হয়। এই প্রবেশদ্বারে রামায়ণের বিভিন্ন চরিত্রগুলির মূর্তি, অবক্ষ মূর্তিগুলির একটি সিরিজ তৈরি করা রয়েছে। মন্দিরের স্তম্ভ এবং দেয়ালগুলি দেবদেবীর মূর্তিগুলির পাশাপাশি ভারতের শতাব্দী প্রাচীন ইতিহাসকে চিত্রিত করা জটিল খোদাই করা দ্বারা সজ্জিত করা হয়েছে। সমস্ত পরিক্রমা পথ ধরে বাল্মীকির রামায়ণের 100টি ঘটনা খোদাই করা রয়েছে। ঠিক আছে, মন্দির কমপ্লেক্স যদি একবার দেখো তো মন্দিরের একটি আয়তকার যৌগ প্রাচীর দ্বারা বেষ্টিত, যাকে পারকোটা বলা হয়। এই প্রাচীরের মোট দৈর্ঘ্য 732 মিটার এবং প্রস্থ হচ্ছে 14 ফুট। মূল রাম মন্দিরের পাশাপাশি মন্দির কমপ্লেক্সে আরো কয়েকটি ধর্মীয় কাঠামো রয়েছে। চত্বরের 4 কোণে মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দিরগুলি সূর্যদেব, দেবী ভগবতী, গণেশ ভগবান, ভগবান শিবের উদ্দেশ্যে সব উৎসর্গিত। মন্দির কমপ্লেক্সের উত্তর বাহাতে মা অন্নপূর্ণার মন্দির রয়েছে, দক্ষিণ বাহাতে হনুমানের মন্দির রয়েছে। মন্দিরের কাছে সীতা কূপ নামে একটি ঐতিহাসিক কূপ অবস্থিত, এটি প্রাচীন যুগ। ঠিক আছে, এটি একটি প্রাচীন যুগের কূপ, সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। মন্দির কমপ্লেক্সের কিছু নিজস্ব অবকাঠামো রয়েছে, যেগুলোর মধ্যে একটি নিকাশি শোধনাগার রয়েছে, জলের শোধনাগার রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, স্বাধীন বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এর ভেতরেই, চিকিৎসা ব্যবস্থা রয়েছে, লকার সুবিধা রয়েছে, 25,000 ক্ষমতার একটি পিলগ্রিমস মানে মন্দিরের সুব্যবস্থা রয়েছে, 25,000 জন ধরবে যাতে, স্নানের জায়গা, ওয়াশরুম, ওয়াশ বেসিন, খোলা ট্যাব ইত্যাদি পৃথক ব্লক রয়েছে। মথুরা এবং কাশীর কিছু পুরনো মন্দির বজ্রপাতের ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে মন্দিরের কাঠামোর ওপর প্রায় 200 KA লাইট অ্যারেস্টার স্থাপন করা হয়েছে। মন্দিরের
কমপ্লেক্সের একটি জাদুঘর রাখা রয়েছে ভগবান রাম এবং রামায়ণ সম্পর্কিত বিভিন্ন জিনিস প্রদর্শনের জন্য। এভাবে শুধু একটি ধর্মীয় কেন্দ্রের চেয়েও বেশি রাম মন্দিরকে একটি সাংস্কৃতিক এবং শিক্ষা কেন্দ্র হিসাবেও কল্পনা করা হয়েছে। মন্দির স্থাপত্যের নাগারা শৈলীগুলো দেখো, মাতৃগৃহ, গর্ভগৃহ, প্রথমে গর্ভগৃহ আসছে, এটি গ্রহগৃহ নামেও পরিচিত। এটি ছোট কক্ষ যেখানে মন্দিরের প্রধান দেবতা রয়েছে। মণ্ডপের ক্ষেত্রে রয়েছে এটি একটি পার্টিকো বা সমাবেশ হালকে বোঝায়, যা মাতৃগৃহ গর্ভগৃহের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে। শিখরাটা কি? এটি একটি পর্বত সদৃশ চূড়াকে বোঝায়। এর আকৃতি পিরামিডের মতো বক্ররেখায় পরিবর্তিত হয়। বাহনটা কি? এটি প্রধান দেবতার পর্বত বা বাহনকে বোঝায়। এটি গর্ভগৃহের ঠিক আগে অবস্থান। ঠিক আছে। তো এরপর দেখো রাম মন্দিরের তাৎপর্য, বেশ কিছু তাৎপর্য রয়েছে, সেটা একবার দেখে নাও। ধর্মীয় তাৎপর্য। এর ধর্মীয় তাৎপর্য কি? রাম মন্দির নির্মাণে কাজ শেষ হওয়ার সাথে সাথে হিন্দু এবং মুসলিমদের মধ্যে কয়েক দশকের ধর্মীয় সংঘাতের অবসান ঘটে। এতে দেশে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি পায়। সাংস্কৃতিক তাৎপর্য কি আছে? অযোধ্যা রাম মন্দিরকে দেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এভাবে রাম মন্দির নির্মাণের ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন সংরক্ষণের দিকে একটি বড় পদক্ষেপ। সমাজসেবার এবং প্রচারের কি বৈশিষ্ট্য রয়েছে বা কি তাৎপর্য রয়েছে? মন্দিরের চারপাশে প্রচুর দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যাতে সমাজসেবার কিন্তু প্রচুর ব্যবস্থা হচ্ছে। অর্থনৈতিক তাৎপর্য, হিন্দুদের অন্যতম প্রধান উপাসনালয় হিসাবে রাম মন্দির অযোধ্যা অঞ্চলে পর্যটনকে বাড়িয়ে তুলবে। এর ফলে অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। ঠিক আছে। কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। অবকাঠামোগত গুরুত্ব কি? রাম মন্দির নির্মাণ অযোধ্যা অঞ্চলের পরিকাঠামো গঠনভাবে প্রচুর উন্নতি লাভ করেছে। প্রধান অবকাঠামো প্রকল্প যেমন রাস্তা, বিমানবন্দর, এরপর কিছু শিল্প এবং অঞ্চলে আসবে বলে আশা করা যাচ্ছে। ঠিক আছে। রাম মন্দির থেকে যে শিক্ষা আমরা পাই, প্রযুক্তির স্বদেশীকরণ, অর্থাৎ সমস্তটাই দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। আধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্তি, 3D ম্যাপিং থেকে শুরু করে ভার্চুয়াল বাস্তবতা সহ উন্নত ডিজিটাল ডকুমেন্টেশনাল কৌশলগত নির্মাণ প্রক্রিয়া, বিবরণ সংরক্ষণের জন্য নিযুক্ত করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিগতভাবে উন্নত পদ্ধতিতে মন্দিরের নির্মাণের অভিজ্ঞতা এবং অধ্যয়ন করতে সক্ষম করা এর লক্ষ্য। ধর্ম নিরপেক্ষতা, এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্যগত বলতে 150টি পবিত্র জল ব্যবহার করা হয়েছিল। এই আচারটি বোঝায় মন্দিরটি বৃহত্তম সাংস্কৃতিক একত্রীকরণের উপর দাঁড়িয়ে রয়েছে। সামাজিক অন্তর্ভুক্তি, অক্ষম এবং বয়স্কদের সুবিধার জন্য মন্দির র্যাম্পে লিফট স্থাপন করা হয়েছে। পরিবেশগত টেকসইতার ক্ষেত্রে মন্দির নির্মাণে পরিবেশ বান্ধব অনুশীলনের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ঠিক আছে। সংরক্ষণের ক্ষেত্রে দেখো, মন্দিরের নিচে এবং টাইপ ক্যাপসুল স্থাপন করা একটি দূরদর্শী অঙ্গভঙ্গি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মন্দিরের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্য সংরক্ষণের প্রতিশ্রুতি ফলসূত্র করে। স্বচ্ছতাতে দেখো, মন্দির নির্মাণের সময় অগ্রগতির প্রতিবেদনে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছিল। এটি ভক্তদের অবগতি রাখা মন্দির উন্নয়নের সঙ্গে নিযুক্ত থাকছে। সাংস্কৃতিক কূটনৈতিকত, থাইল্যান্ডের মাটি ভগবান রামের বিধির পবিত্রকরণে অনুষ্ঠানে ব্যবহার করা হবে বা হয়েছে। ঠিক আছে। আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে অযোধ্যার সর্বজনীন আবেদনকে শক্তিশালী করার পাশাপাশি এটি প্রতীকী যে ভগবান রামের উত্তরাধিকার ভৌগোলিক সীমানা অতিক্রমী। ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল আমাদের মন্দির সম্বন্ধে সমস্ত বিবরণ। এর বাইরে আশা করা যায় আর তেমন কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকে না, যেগুলো আপকামিং 2024-এ আসবে। ঠিক আছে। খুব ভালো করে এগুলোকে পড়ে নিতে হবে এবং খাতায় নোট ডাউন করে নিতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। যা যা কোয়ারিজ আছে শেয়ার করো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন থেকে। ঠিক আছে। আমাদের চ্যানেলে রেগুলার কিন্তু স্ট্যাটিক জিকে ছাড়াও সমস্ত পরীক্ষার ক্লাস, ম্যাথামেটিক্সের লাইভ সেশন, ইংলিশের লাইভ সেশন, জিকে, সায়েন্স, সমস্ত ক্লাসগুলো কিন্তু হচ্ছে। তো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন করে যাও, সমস্তটা তোমরা ওখান থেকে জেনে যাবে। ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।